ডিয়ার লার্নার্স, শোভন অনলাইন ইংলিশ স্কুলের পক্ষ থেকে আবারও আপনাদের শুভেচ্ছা। আজকে আমরা আরও একটি ইম্পর্টেন্ট ক্লাস করতে যাচ্ছি। এই ইম্পর্টেন্ট ক্লাসটি হচ্ছে ভয়েস। আসলে ভয়েস নিয়ে শিক্ষার্থীদের মাঝে এত ভীতি রয়েছে যা বলার অপেক্ষা রাখে না। আজকের ভয়েস টপিকটি থাকছে 6 to 10, এসএসসি, এইচএসসি, ইউনিভার্সিটি অ্যাডমিশন এবং জবের জন্য যারা অ্যাপ্লাই করছেন সকলের জন্য। শুরুতে আজকে আমরা ভয়েসের বেসিক বিষয় নিয়ে আলোচনা ও প্র্যাকটিস করব এবং শেষে 6টি এক্সেপশনাল রুলস থাকছে যেগুলো অ্যাডমিশন ও জবের জন্য 100% প্রয়োজনীয় এবং এখান থেকে কমন আসবেই। আর পুরো ক্লাসটি জুড়ে আজকের যে চমকটি থাকছে, গতানুগতিক ধারায় যে ভয়েস আমরা শিখে থাকি এর বাইরে এসে টেন্স ছাড়াই কিভাবে নির্ভুলভাবে ভয়েস করা যায় সেটাই। আর টেন্স ছাড়াই যদি আপনি সুন্দরভাবে ভয়েসটি করতে চান, এজন্য আপনাকে যেটা করতে হবে, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে ভয়েসের আর আপনার কোনো সমস্যা থাকবে না। চলুন আমরা তাহলে ক্লাসে প্রবেশ করি। আমরা দেখতে পাচ্ছি যে ছেলেটা জন, এর নাম জন। জন ইটস অ্যান অ্যাপল। জন অ্যাপল বা আপেল খায়। আমরাও খাই, সবাই খাই। তো এইখানে দেখেন, আপনারা খেয়াল রাখবেন যেখানে কোন জিনিসটি মূলত ঘটতে যাচ্ছে। মূল যে বিষয়টি হয়েছে, এপাশে জন ছিল, জন এই পাশে চলে আসছে। অ্যাপল এপাশে ছিল, অ্যাপল এপাশে চলে গেছে। এছাড়া ভয়েসের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমার স্থান পরিবর্তন হবে ভয়েস অনেকগুলো। তো সেগুলো নিয়ে আমরা নেক্সট স্লাইডে কথা বলবো। আরেকটি আমরা স্লাইড দেখে নিই। I say my prayer regularly. আমি প্রতিনিয়তই নামাজ পড়ি। এই যে দেখেন, জাস্ট স্থান পরিবর্তন হচ্ছে। এই আইটা চলে আসলো, সাথে বাই নিল এবং মি হিসাবে যুক্ত হলো। আমরা ব্যাখ্যাটি একটু পরেই দিব সবগুলোই। আর সে ছিল ইজ সেড, আর এখানে রেগুলারলি ছিল, রেগুলারলি সরাসরি বসে গেল। তাহলে আমরা যদি বেসিক্যালি বলি যে হোয়াট ইজ ইট রিলেটেড টু, এটা কার সাথে রিলেটেড, তাহলে আমাদের অ্যান্সারটি হচ্ছে অবশ্যই এটি রিলেটেড ভয়েস চেঞ্জের সাথে। তাহলে মূলত ভয়েস চেঞ্জ হচ্ছে স্থান পরিবর্তন করছে। হ্যাঁ, আমরা লেট আস ডিসকাস অ্যাবাউট ভয়েস চেঞ্জ ইন আওয়ার টুডেস ক্লাস। আজকের আমাদের ক্লাস হচ্ছে ভয়েস নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। একটা জিনিস খেয়াল রাখবেন, লার্নিং আউটকামস মানে শিক্ষার ফল যদি কোনো ক্লাসে না থাকে, সেই ক্লাসটিকে কোনোভাবে আমি পারফেক্ট একটা ক্লাস বলতে পারি না। এই জন্য আমি যেটা করি, শিক্ষণ ফলটা আপনাদের দিয়েই দিই। এই অধ্যায় আলোচনা শেষে আমরা যেটা শিখবো, আইডেন্টিফাই দ্য ডেফিনেশন অফ ভয়েস, ভয়েসের সংজ্ঞাটা ভালো করে বলতে পারবো। আইডেন্টিফাই দ্য ক্লাসিফিকেশন অফ ভয়েস, ভয়েস কত প্রকার এটা জানতে পারবো। আইডেন্টিফাই দ্য স্ট্রাকচার অফ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারগুলো সম্পর্কে জানবো। চেঞ্জ ভয়েস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হয় সেটা আমরা খুব ভালো করে বলতে পারবো। আপনাদের অনেকেরই প্রিয় একজন খেলোয়াড় হচ্ছে নেইমার। তো নেইমার কি করে? প্লেস ফুটবল। খুব ভালো করে খেয়াল করেন কি করতে যাচ্ছে, জাস্ট স্থান পরিবর্তন করেছে। এই যে নেইমার এখানে ছিল, নেইমার চলে আসছে। ফুটবল ছিল এখানে, ফুটবল এখানে চলে আসছে। তো স্থান পরিবর্তন করেছে, আর বাড়তি শুধু যুক্ত হয়েছে একটা ইজ, আর এখানে প্লে ছিল, প্লেড হয়েছে। তার মানে আমরা বলতে পারি যে ভার্বটার রূপ পরিবর্তন করছে এবং শুরু এবং শেষের শব্দগুলো স্থান পরিবর্তন করছে। তাহলে এটাকে আমরা বলতে পারি হোয়াট ইজ ভয়েস। ভয়েস কি আমরা দেখে নেই। সো সুতরাং ভয়েস ইজ এ ফরমেশন, এটা একটা গঠন অফ ভার্ব, ভার্বের গঠন বাই উইচ, যেটির দ্বারা সাবজেক্ট ডাজ সামথিং ইটসেলফ অর সামথিং ইজ ডান বাই সাবজেক্ট। এটার অর্থ হচ্ছে যে সাবজেক্ট নিজে কিছু করে অথবা কোনো কিছু করিয়ে নেয়। ওকে, আমরা আরো বিস্তারিত শিখতে যাচ্ছি সামনের দিকে। এই জিনিসগুলো সুন্দর করে ফলো করেন। হি রাইটস আ লেটার, আ লেটার ইজ রিটেন বাই হিম, জাস্ট স্থান পরিবর্তন করেছে। আমরা আগের স্লাইডে দেখে আসছি এটা ভয়েস। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভয়েস কত প্রকার? আমরা প্রত্যেকেই মোটামুটি জানি ভয়েস দু প্রকার, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস।
এই অ্যাক্টিভ ভয়েস কাকে বলছে আমরা আলোচনা করেছি, আবারও বলছি, যে সেন্টেন্সে সাবজেক্ট নিজেই সক্রিয়ভাবে কাজটি করে সেই সেন্টেন্সে ভার্বের অ্যাক্টিভ ভয়েস হয়। আবার যে সেন্টেন্সে সাবজেক্ট নিজেই সক্রিয়ভাবে কাজটি করে না, বরং অবজেক্ট এর কাজটি তার দ্বারা করা হয়, সেই সেন্টেন্সে ভার্বের প্যাসিভ ভয়েস হয়। মূলত ভার্ব রিলেটেড। আমরা এগিয়ে যাই সামনের দিকে। রুলস অফ ভয়েস চেঞ্জ। আমরা ভয়েস চেঞ্জের রুলস গুলো শিখবো আজকে। মূলত এই এতক্ষণ যা দেখে আসলাম কি কি ঘটলো সেগুলো। শুরুতে যেটা হচ্ছে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্টে রূপান্তরিত হয়। একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখবেন, প্রায় অধিকাংশ বইয়ে লেখা আছে 1 নাম্বার রুলস, সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে ভয়েস করার যে নিয়মটি, প্রথমে যে কাজটি আমাকে করতে হবে সেই কাজটা আমি প্রথমেই রেখেছি রুলস হিসাবে, কিন্তু আমাদের গতানুগতিক ধারা বইগুলোতে যেটা রয়েছে এই 1 নাম্বার রুলসটি, এটা রয়েছে 5 নাম্বারে। সো এই জায়গাটাতে আমাদের স্টুডেন্টদের বুঝতে সবচেয়ে বড় প্রবলেম হয়। তাহলে 1 নম্বর রুলস হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্টে রূপান্তরিত হয়। 2 নম্বর হচ্ছে অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব নির্বাচন করা হয় সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী। শুধু অক্সিলারি ভার্ব, সুন্দর করে খেয়াল রাখবেন, অক্সিলারি ভার্ব শুধু এখানে নির্ণয় করতে হবে। আরো আপনাদের বলে রাখি আমি, শুধু অক্সিলারি ভার্ব তো অনেকগুলো রয়েছে, অতগুলো না, শুধু আপনাকে মনে রাখতে হবে বি ভার্বের কথা। এই যে বি ভার্বটা, বি ভার্বের মধ্যে কারা কারা রয়েছে, এম ইস আর ওয়াস ওয়ার বি বিন বিং, এই কয়েকটি আপনাদের সুন্দর করে মনে রাখতে হবে। রুলস নাম্বার 3, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। সর্বদাই মূল ভার্বটা কি হবে, পাস্ট পার্টিসিপল করতে হবে। যেমন আমরা দেখে আসছি, প্লে থাকলে প্লেড হচ্ছে, এটা হচ্ছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম। রুলস নাম্বার 4, ইউজ অফ বাই, সুইটেবল প্রিপোজিশন। ইউজ অফ বাই, হ্যাঁ ঠিক আছে, বাই প্রিপোজিশন বসবে, কিন্তু বিশেষ করে এসএসসি ইন্টার এবং জবের ক্ষেত্রে কিন্তু এই বাই প্রিপোজিশনের ব্যবহারটা খুব কম করা হয়। এখানে ব্যতিক্রম অন্যান্য প্রিপোজিশন করে দেওয়া হয়। সেই প্রিপোজিশনগুলো নিয়েও আজকে আলোচনা থাকছে এক্সেপশনাল রুলসগুলোতে। তো আমরা 5 নম্বর রুলসে চলে যাচ্ছি। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্টে রূপান্তরিত হয়। এই রুলসটা মূলত বইগুলোতে দেওয়া থাকে 1 নম্বরে, আর 1 নম্বরের রুলসটি দেওয়া থাকে 5 নম্বরে। এটা মিলাতে গিয়ে আমাদের শিক্ষার্থীদের মাঝে এলোমেলো হয়ে যায়। ওকে, চেঞ্জ অফ পারসন। এই ভয়েস চেঞ্জের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পার্সনের পরিবর্তন। যেমন সাবজেক্টের জায়গায় যদি আই থাকে, সে যখন পরিবর্তন হয়ে অবজেক্টের জায়গায় চলে যাবে তখন সে হয়ে যাবে মি। হি থাকলে হবে হিম, উই থাকলে হবে আস, ইউ থাকলে ইউ হবে, সি থাকলে হবে হার, দে থাকলে হবে দেম। যদি নাউন থাকে বা যে কোনো কিছুর নাম থাকে তাহলে সেই নামটি বসে যাবে। অ্যাক্টিভ ভয়েস এর স্ট্রাকচার আমরা দেখে নিব। সাবজেক্ট, ভার্ব ট্রানজিটিভ, অবজেক্ট। একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবেন আপনারা, এখানে ভার্বটা কিন্তু ট্রানজিটিভ হতে হবে। আসলে এখন প্রশ্ন হচ্ছে ট্রানজিটিভ ভার্ব কি? ইয়েস, ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্বের অবজেক্ট থাকবে। যে ভার্বগুলো অবজেক্ট নেয় না তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে যেটা মনে রাখতে হবে, ভয়েস সেই সেন্টেন্সগুলি হবে যে সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট থাকবে। দ্যাট মিনস ভার্বটি অবশ্যই হতে হবে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব থাকলে সে অবজেক্ট হবে। এখান থেকে আপনারা একটা জিনিস করতে পারেন, যে সেন্টেন্সের সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং অবজেক্ট নেই, সেই সেন্টেন্সে যে ভার্বটা আছে অবশ্যই আপনারা মনে করবেন ওটা ইনট্রানজিটিভ ভার্ব। দেখেন এখান থেকেও কিন্তু ভার্ব জানা যায় ভয়েসের প্যাটার্ন দেখে। ওকে, আমরা মূল আলোচনায় চলে আসি। স্ট্রাকচার, সাবজেক্ট ভার্ব ট্রানজিটিভ প্লাস অবজেক্ট। হি রিডস আ বুক। এখানে হি হচ্ছে সাবজেক্ট, রিডস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং আ বুক হচ্ছে অবজেক্ট। এখন আমরা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার দেখে নিব। এই সূত্র অনুযায়ী কিছুক্ষণ আগে যে 5টা রুলস শিখলাম, সেই 5টা রুলসের আলোকেই আমরা হচ্ছে প্যাসিভ ভয়েসটা দেখে নিব। সাবজেক্ট অফ অবজেক্ট, দ্যাট মিনস অবজেক্টটা কি হবে, সাবজেক্ট হয়ে যাবে। তারপরে আসবে একটা অক্সিলারি ভার্ব, মানে কি বি ভার্ব। আমি কিছুক্ষণ আগে বলেছি শুধু বি ভার্বের সংযোজন হবে ভয়েসে, আর কিচ্ছু না। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, বাই, টু, ফর।
4 নম্বর সূত্র, এবং 5 নম্বর সূত্র সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, অবজেক্ট অফ সাবজেক্ট। আমরা এক্সাম্পলে যাচ্ছি। হি রিডস দ্য বুক, সে বইটি পড়ে। দেখেন খুব ভালো করে খেয়াল করুন, আমরা দেখেছি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ভার্বটা অবশ্যই ট্রানজিটিভ ভার্ব। এখন আসেন এই প্যাটার্ন অনুযায়ী প্যাসিভ ভয়েসের যে স্ট্রাকচারটা আমরা লিখি, দ্য বুক ইজ রিড বাই হিম। এই রিডের পাস্ট পার্টিসিপলও কিন্তু হচ্ছে রিড। এখন আমরা মিলাই দেখব সূত্রের সাথে। দেখেন খুব ভালো করে খেয়াল করবেন, সাবজেক্ট, ভার্ব, ট্রানজিটিভ, অবজেক্ট। এই যে অবজেক্টটা সাবজেক্ট অফ অবজেক্ট সূত্রের সাথে মিলে গেছে, একটা অক্সিলারি ভার্ব নিয়েছে, এরপরে ভার্বটা পাস্ট পার্টিসিপল বসিয়েছে, বাই প্রিপজিশন বসেছে, এবং সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেছে। কত সুন্দর করে দেখেন মিলিয়ে দেওয়া আছে। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনাদের এই প্যাটার্নটা বুঝতে, দ্যাট মিনস স্ট্রাকচারটা বুঝতে আর কখনো সমস্যা হবে না। জাস্ট এই সেন্টেন্সটা, এই একটা সেন্টেন্সে শুধু মনে রাখবেন, তাহলে মনে রাখবেন আপনার পুরো ভয়েস মাথার মধ্যে থাকছে, কোনো সমস্যা হবে না। ওকে, আমরা নেক্সট দেখি, হাউ টু চেঞ্জ অক্সিলারি ভার্ব ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। আমি আপনাদের শুরুতে বলেছিলাম যে আজকের ক্লাসের একটি প্রধান চমক হচ্ছে আপনি টেন্স ছাড়াই কিভাবে সুসম্পন্ন করবেন ভয়েস চেঞ্জ। তারই ধারাবাহিকতায় আজকে আমি এখানে দুটো শখ দিয়েছি আপনাদের জন্য। এই শখটা অবশ্যই মনে রাখবেন, খুব কাজে আসবে। দেখেন আপনি টেন্স জানেন না, বুঝেন না, কিচ্ছু করতে পারেন না, সে ধরেন। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে অক্সিলারি ভার্বগুলো নেবেন? আপনি যেভাবে নেবেন, যদি ওই সেন্টেন্সে ডু থাকে, ডাস থাকে, যদি এই দুটোর কিছুই না থাকে অথবা ভি1 থাকে, সেক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে নেবেন এম ইজ আর। আবার যদি দেখেন এম ইজ আর রয়েছে, সেক্ষেত্রে আপনি নেবেন তার প্রত্যেকটার সাথে বিং বসিয়ে দিবেন। এই বিংটা আমি শুধু বলেছিলাম কিন্তু যে শুধু বি ভার্বের সংযোজন। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এখানে বিং কেন হলো। আমি বলি এটা একটা বি ভার্ব। বি ভার্বের পরে যখন কোনো ভার্ব বসে অবশ্যই সে ভার্বটি আইএনজি হবে। যদি একটু বুঝতে সমস্যা হয়, আমার ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, ম্যাজিক ইউজ অফ অক্সিলারি ভার্ব। কাইন্ডলি কয়েক মিনিট স্পেন্ড করে ওই ক্লাসটি দেখে নিন, আপনার খুব উপকারে আসবে। আমরা তো সারা জীবন মুখস্থ করি, মুখস্থর দিনটা আসলে শেষ। বুঝে বুঝে আপনি যদি আপনার স্যারকে বলেন যে স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি হয় কেন, বলবে বইতে আছে, মুখস্থ কর, ভালো করে পড়িসনি, লেখাপড়া করিস না, এই জন্য এরকম হয়। কিন্তু দেখেন আমি আপনাদের বলি এটারও ব্যাখ্যা আছে কেন হচ্ছে এম বিং এম এর পরে বি ভার্বটা আইএনজি হয়। একটাই কারণ, বি ভার্বের পরে ভার্বটা আইএনজি, হ্যাভ ভার্বের পরে ভার্বটি পাস্ট পার্টিসিপল, ডু ও মডাল ভার্বের পরে ভার্বটা সবসময় বেস ফর্ম। এই সূত্রটা মনে রাখবেন, দেখবেন আপনার গ্রামারের অনেকটা বেসিক শক্ত হয়ে যাচ্ছে। ওকে, আমরা নেক্সট দেখি, হ্যাভ অবলিক হ্যাজ এর পরে রয়েছে, আমি কিছুক্ষণ আগেই বললাম যে হ্যাভ ভার্বের পরে ভার্বটি পাস্ট পার্টিসিপল, সো হ্যাভ হ্যাজ রয়েছে, তো এরপরে যদি বি আসে তাহলে সে বি থাকতে পারবে না, সে হয়ে যাবে বিন। আবারও বলছি ওই ক্লাসটি দেখে আসুন, ম্যাজিক ইউজ অফ অক্সিলারি ভার্ব। এই ক্লাসটি দেখলে আপনি এই জিনিসগুলো সম্পর্কে আরো বেশি পরিষ্কার হয়ে যাবেন। ওকে, আপনি ডু, ডাস এবং ভি1 এর ক্ষেত্রে আপনি অ্যামিজা নিয়েছিলেন, ডিড এবং ভিডিওর ক্ষেত্রে আপনি নেবেন ওয়াচ, ওয়ার। আর যদি ওয়াচ, ওয়ার থাকে নেবেন ওয়াচ বিন, ওয়ার বিন। হ্যাড থাকলে হ্যাড বিন। শ্যাল অবলিক উইল এগুলো মডেল, মডেল ভার্বের পরে ভার্বটি সবসময় বেস ফর্ম হয়। যেহেতু বি ভার্ব থেকেই অ্যামিজা, ওয়াচ, ওয়ার, বি বিন, বিং এর উৎপত্তি হয়েছে, সেহেতু আমি বেস ফর্ম হিসেবে ধরতে পারি বি কে। এজন্য শ্যাল বি, উইল বি। শ্যাল বি, উইল বি যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব, শ্যাল বি বিং। তার মানে এই অক্সিলারিটা রয়ে গেছে এবং পাশাপাশি পরে আরেকটা বি আসে বসছে, তো যেহেতু এখানে একটা বি ভার্ব আছে, পরে ভার্বটি কি হবে, অবশ্যই আইএনজি হবে। আবার শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এক্ষেত্রেও বিটা এসে কি হয়ে যাবে, এই যে দেখেন, এই যে দেখেন হ্যাভ এর পরে কি বিন বসেছে, এই বিনটাই আপনি এখানে চিন্তা করে বসাই দেন। ওকে, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। নেক্সট শখ আমরা দেখি, মোডাল অক্সিলারি গুলো, মানে স্পেশালি যে অক্সিলারি গুলো রয়েছে যেগুলো মূলত হচ্ছে অ্যাডভান্স লার্নারদের জন্য খুব বেশি প্রয়োজন। দেখেন ক্যান, মে, মাস্ট,
এগুলোর সাথে শুধু একটা করে বি যোগ করে দিবেন, তাহলেই হবে। মে হ্যাভ, মাস্ট হ্যাভ, হ্যাভ আছে, হ্যাভ দেখে আপনি তার সাথে একটা বিন যুক্ত করে দেন। মে হ্যাভ বিন, মাস্ট হ্যাভ বিন। মাইট, শুড, উড, ও একইভাবে আপনি হচ্ছে মডেল আছে, আপনি বি যোগ করে দেন। মাইট, শুড, উড, এরপরে হ্যাভ আছে, ওকে হ্যাভ দেখেছেন, হ্যাভ থাকলে আমরা কি বলেছি, বারবারই বলেছি হচ্ছে বিন বসাবেন, তাহলে আপনি বিন বসাবেন এদের সাথে। মাইট হ্যাভ বিন, শুড হ্যাভ বিন, উড হ্যাভ বিন। ওল্ড টু, এটাও মডাল অক্সিলারি, এর সাথে আপনি বি বসাই দেন। ইউজ টু, মডাল অক্সিলারি, এর সাথে আপনি বি বসাই দেন। এম, ইজ, আর, এই যে একটু ব্যতিক্রম আছে, অ্যাডভান্স লার্নারদের জন্য খুবই বেশি প্রয়োজন, বিশেষ করে যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন এবং জবের জন্য এটা খুব বেশি দরকার হবে আপনাদের জন্য। এম ইজ আর এর সাথে যদি টু বসে, তাহলে আপনি যেটা করবেন, এম ইজ আর, টু এর পরে বি বসাই দেবেন। এরপরে কিন্তু সর্বদাই মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল, এটা কিন্তু খেয়াল রাখবেন। আবার দেখেন আরেকটি ব্যতিক্রম রুলস আছে, এম ইজ আর ওয়াজ ওয়ার এর সাথে গোয়িং টু, এরপরে ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে যেটা করব, এম ইজ আর ওয়াজ ওয়ার গোয়িং টু, এই টু এর পরে বি ভার্ব বসাবো এবং মূল ভার্বটাকে পাস্ট পার্টিসিপল করে দিব। লেটস গো প্র্যাকটিস, আমরা কিছু প্র্যাকটিস করব দ্রুত, এরপরে কিন্তু আবার অ্যাডভান্স যে রুলসগুলো রয়েছে এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের যত প্রকারের রুলস রয়েছে, ব্যতিক্রম সব রুলসগুলো মূলত নিয়ে আজকে আমি আলোচনা করার চেষ্টা করেছি। চলুন, শি প্রেইসেস মি, তাহলে এর অ্যান্সার হচ্ছে আই এম প্রেসড বাই হার। অবজেক্টটাকে সাবজেক্ট করেছি, একটা অক্সিলারি ভার্ব নিয়েছি, এমটা কিভাবে নিলাম, এই যে প্রেসেস, দ্যাট মিনস ডাসের কাছাকাছি, এই জন্য আমরা যেটা করেছি এমিসার নিয়েছি। আবার আপনি বলতে পারেন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেও আমরা হচ্ছে এমিসার নিয়েছি। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসিয়েছে এবং সূত্র অনুযায়ী বাই বসেছে এবং সাবজেক্টটাকে অবজেক্ট করে হার করেছি। ওকে, আমরা নেক্সট এক্সাম্পল দেখে নিই। আই প্রেসেস হার, মূলত আমি এখানে যে প্র্যাকটিসগুলো আমরা করব সবগুলো প্রেস দিয়েছি, আর শুধু এই প্রণনগুলো চেঞ্জ করেছি যাতে প্রণনের ব্যবহারটা আপনাদের সঠিক হয়ে যায়। তাহলে এই সেন্টেন্সটির অ্যান্সার হচ্ছে শি ইজ প্রেসড বাই মি। শি, অবজেক্টকে সাবজেক্ট করেছি, অক্সিলারি ভার্ব বসিয়েছি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করেছি, বাই বসিয়েছি এবং সাবজেক্টকে অবজেক্ট করে দিয়েছি। শি প্রেসড মি, দেখেন আমরা কিন্তু পর্যায়ক্রমে আপনারা যেভাবে টেন্স অনুযায়ী করতেন সেই টেন্স অনুযায়ী কিন্তু আগাচ্ছি, কিন্তু একটু অন্য ধারায়, বিকল্প ধারায়। শি প্রেসড মি, এটা ইডি আছে, দ্যাট মিনস ভি2, আমরা বলেছিলাম ভি2-র ক্ষেত্রে আমরা অবশ্যই নিব ওয়াজ। বাকি আর কিন্তু সবই পরিবর্তনগুলো একই, আমি এইগুলো আর বলছি না, শুধু এইটারই পরিবর্তনটা বলছি, তাহলে আমাদের ক্লাসটি এগিয়ে যাবে এবং আপনাদের সময়টি খুব কম লাগবে। উইল, উইল, উইল থাকলে কি হয়, বাকি এইগুলোর পরিবর্তন কিন্তু একই, সো আমি আর ওগুলো নিয়ে আলোচনা করছি না। যে উইল থাকলে, উইল থাকলে উইল বি, কিন্তু আই এর সাথে কিন্তু উইল না বসিয়ে শ্যাল বসে, মনে রাখবেন আই এর সাথে শ্যাল, বাকি সকল ক্ষেত্রে উইল। শি উইল প্রেস মি, উইল আছে, উইল বি বসছে, বাকি আগের রুলসে বা প্রথম যে এক্সাম্পলটি বুঝিয়েছিলাম সেটা কিন্তু। শি ইজ প্রেসিং মি, দেখেন পর্যায়ক্রমে এখন কিন্তু কন্টিনিউয়াসে আসছে, তাহলে ইজ আছে, তাহলে ইজ বিং, ইজ আছে, তাহলে এম রিজার্ভ থাকলে এম বিং, ইজ বিং, আর বিং, বরাবরই এগুলো মিটা আই হয়ে গিয়েছে, আর এইখানে যে হচ্ছে এম, আই এর সাথে এম বসে, এই জন্য এম বিং, বাকি প্রেসড বাই মি, বাকি যেভাবে আছে একই সেম রুলস। শি ইজ প্রেসিং হিম, হি বসবে, হি ইজ বিং প্রেসড বাই মি, একই নিয়মে আসছে, তাহলে ইজ আসলে ইজ বিং হয়ে গেছে। শি ইজ প্রেসিং মি, দেখুন আমি শুধু প্রণামগুলোর পরিবর্তন করার চেষ্টা করছি, তাহলে দে এর পরিবর্তে হয় দেম অবজেক্টে, তাহলে যেহেতু অবজেক্টে দেম আছে তাহলে এখানে আমাদের সাবজেক্ট হবে দে। দে আর বিং প্রেসড বাই হার, এখানে খেয়াল করবেন যে ইজ কিন্তু এখানে হয়নি, আর হয়েছে, কারণ আর হচ্ছে প্লুরাল, দেমটা প্লুরাল, এই জন্য ভার্বটিও আমাদের হয়েছে প্লুরাল। শি ইজ প্রেসিং মি, শি ওয়াজ প্রেসিং মি, তাহলে একইভাবে করব, ওয়াজ আছে, ওয়াজ বিং দিয়ে আমরা করব, আই ওয়াজ বিং প্রেসড বাই হার। শি ওয়াজ প্রেসিং দ্যাম,
একইভাবেই করব। ওয়াচ ওয়ার আছে, ওয়াজ বিং, ওয়ার বিং, তাহলে দে প্লুরাল হওয়ার কারণে এই যে ওয়ার বসেছে। এগুলো খুব সহজ, আপনাদের বোঝার জন্য, খুব সহজে বোঝার জন্য আমি একই এক্সাম্পল দিয়েছি। পরবর্তী স্টেপে যেগুলো এক্সেপশনাল রুলস করবো সেখানে কিন্তু একই এক্সাম্পল থাকবে না। শি উইল বি প্রেসিং মি, পর্যায়ক্রমে কিন্তু দেখেন ফিউচার কন্টিনিউয়াস চলে আসছে এখানে। আপনি যদি টেন্স অনুযায়ী করতে চান, দেখেন এটারও অ্যান্সার সে একইভাবে আসবে। অবজেক্টকে সাবজেক্ট করেছে, শ্যাল আছে, শ্যাল বি উইল বি হবে, শ্যাল থাকলে শ্যাল বি, উইল থাকলে উইল বি, তো আয়ের সাথে শ্যাল বসে এই জন্য আমরা শ্যাল বি বসিয়েছি। এবং শ্যাল বি যেহেতু এখানে ছিলই, উইল বি ছিল, তো শ্যাল বি বসে গেছে, তার সাথে একটা বি ভার্ব আসে যুক্ত হয়েছে, তাহলে এখানে একটা বি ভার্বের পরের ভার্বটি হচ্ছে অবশ্যই আইএনজি। সর্বদা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই প্রিপজিশন, সাবজেক্টকে অবজেক্ট করেছি। শি উইল বি প্রেসিং দ্যাম, they will be being praised by her. এই ছিল আমাদের হচ্ছে সহজ প্রথম স্টেপটি, যে স্টেপটি আপনাদের আশা রাখি সবারই ভালো লেগেছে। আমরা নেক্সট আরেকটু আপগ্রেড স্টেপের দিকে যাচ্ছি। অক্সিলারি ভার্বস অফ প্যাসিভ ভয়েস। আপনারা যারা টেন্স অনুযায়ী করতে চান, যাতে টেন্স ভালো মনে থাকে বা মনে করেন যে আমি টেন্সে খুব ভালো, তো এই যে ছকটি রয়েছে পুরোটা টেন্সের ছক রয়েছে, এই অনুযায়ী আপনি করতে পারবেন। এটা আমি ভিন্নভাবে টেন্স ছাড়াই কিভাবে করতে হয় উপরে দুটো ছক দিয়ে, ওই দুটো ছক কিন্তু অবশ্যই আপনারা মুখস্থ রাখবেন। না, লেট আস নো দ্য ভয়েস অফ ডাবল অবজেক্ট। আমরা একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কোন সেন্টেন্সে যদি দুটো করে অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে করব। হি টিচেস আস ইংলিশ, সে আমাদের ইংরেজি শেখায়। দেখেন হি হচ্ছে সাবজেক্ট, টিচেস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ভুলে যায় না কিন্তু অবশ্যই ট্রানজিটিভ ভার্বটা থাকতে হবে আমাদের ভয়েস করার জন্য। আর অবজেক্ট, আরেকটির অবজেক্ট রয়েছে, এই যে দুটোর অবজেক্ট রয়েছে এজন্য আমরা একে ডাবল অবজেক্ট বলেছি। এই দুটোকে মূলত হচ্ছে ডাবল অবজেক্ট রয়েছে। একটা জিনিস খেয়াল রাখেন, আস ইনডিরেক্ট অবজেক্ট এবং ইংলিশ ডিরেক্ট অবজেক্ট। একটা নোট রয়েছে আপনাদের জন্য, ইউ ক্যান ইউজ এনি অবজেক্ট অ্যাজ দ্য সাবজেক্ট অফ প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস করার সময় অবশ্যই দুটো অবজেক্টের মধ্যে যে কোনো একটি অবজেক্ট নিয়ে আপনি অ্যান্সারটি করতে পারবেন। তাহলে আমাদের অ্যান্সারটি আসছে, যদি আস দিয়ে করি তাহলে আমাদের অ্যান্সারটি হচ্ছে উই আর টট ইংলিশ বাই হিম। উই আর টট ইংলিশ বাই হিম। নেক্সট আমরা দেখে নিই প্যাসিভ ভয়েস অফ সাইলেন্ট ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি সেটা আগে আমি আপনাদের একটু বলে দিই। ইনফিনিটিভ হচ্ছে যে যে জায়গাগুলোতে টুটা লুকিয়ে থাকে, টু লুকিয়ে থাকে সেই সেই জায়গাগুলোকে মূলত আমরা বলবো ইনফিনিটিভ বা বেয়ার ইনফিনিটিভ। ওকে, আই টোল্ড হিম ডু দিস। দেখেন এখানে কিভাবে বুঝবেন যে এখানে ইনফিনিটিভ রয়েছে। আমরা জানি রাইট ফর্ম অফ ভার্বের একটা রুলস রয়েছে, দুটো ভার্ব পাশাপাশি বসলে পরের ভার্বটি অবশ্যই আইএনজি হয়, কিন্তু এখানে আইএনজি নাই। তাহলে আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে একটা বেয়ার ইনফিনিটিভ রয়েছে, দ্যাট মিন্স টু রয়েছে। ওকে, আমরা দেখে নেই হি ওয়াজ টোল্ড টু ডু দিস বাই মি। দেখেন এই টোল্ড এর সাথে একটা টু বসে যাবে বাড়তি। সামটাইম ইনফিনিটিভ রিমেন্স সাইলেন্ট ইন দ্য অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে অনেক সময় এই টুটা উচ্চ থাকে বা লুকায়িত অবস্থায় থাকে। ইনফিনিটিভ মাস্ট বি শোন ইন দ্য প্যাসিভ ভয়েস। যদি কোনো কারণে এই টুটা এখানে লুকিয়ে রয়েছে, যদি আমরা প্যাসিভ ভয়েস করতে চাই সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের টুটাকে বের করে নিয়ে আসতে হবে। এটার আরেকটা রয়েছে, আমরা দেখে নেই মোর প্যাসিভ ভয়েস অফ সাইলেন্ট ইনফিনিটিভ। আমরা তো ওখানে একটি ওয়ার্ডের সাইলেন্ট ইনফিনিটিভ দেখে নিলাম, এখানে আরো কিছু এক্সাম্পল রয়েছে আপনাদের জন্য। নিড, বিট, ডিয়ার, মেক, হেয়ার, হেল্প, ফিল, লেট, নো, ওয়াচ ইত্যাদি ভার্বগুলোর পর অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট এর পর টু উচ্চ থাকে। এই যে ভার্বগুলো আছে এই ভার্বগুলোর পরে অ্যাক্টিভ ভয়েসে টুটা উচ্চ থাকে, কিন্তু প্যাসিভ ভয়েসে টু আনতে হবে। তবে একটা শব্দ আছে এরকম এর বাইরে রয়েছে, এই শব্দটি হচ্ছে লেটের ক্ষেত্রে সবসময় টু উচ্চ থাকবে। তাহলে আমরা মনে রাখবো যে লেট যদি অ্যাক্টিভ হয় তারপরে হচ্ছে টু বসবে না, এবং প্যাসিভ যদি হয় তাও তারপরে টু বসবে না, কিন্তু বাকি শব্দগুলো অ্যাক্টিভে টু বসবে না কিন্তু প্যাসিভে টু আনতে হবে। যে দেখেন অ্যাক্টিভ প্যাসিভ, হি মেড মি ডু দ্য ওয়ার্ক।
তাহলে দেখেন এই যে মেড শব্দটি প্যাসিভে যখন রয়েছে, এই মেড শব্দটি অ্যাক্টিভে যখন রয়েছে এরপরে কিন্তু টু বসেনি, কিন্তু আপনাকে ধরার আরেকটা সহজ কৌশল হচ্ছে এরপরে ভার্বটি বেস ফর্মে রয়েছে। আমরা জানি টু এর পরে ভার্বটি অবশ্যই বেস ফর্ম বসে, রাইট ফর্ম ভার্বসের রুলসে এটা খুবই বেশি আসে। তাহলে দেখেন অবজেক্টকে সাবজেক্ট করেছে আই ওয়াজ, এটা ভি2 তে রয়েছে এজন্য ওয়াজ নিয়েছে। হ্যাঁ, আই ওয়াজ, মেডের পাস্ট পার্টিসিপল হচ্ছে মেড, টু ডু দ্য ওয়ার্ক, এই ডাবল অবজেক্ট ছিল, একটা অবজেক্ট এখানেই রয়ে গেছে। দুটো অবজেক্ট থাকলে আমরা জানি যে কোনো একটা অবজেক্ট নিয়েই অ্যান্সার করলেই হবে। সাবজেক্টটা বাই নিয়ে বসে গেছে, অবজেক্ট ফর্ম হয়ে গেছে। I helped him finish the work. He was helped to finish the work by me. অবজেক্টকে সাবজেক্ট করেছে, অক্সিলারি ভার্ব ভি2 হওয়ার কারণে এখানে হচ্ছে ওয়াজ নিয়েছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করেছে। দেখেন এরপরে টুটা বের হয়ে আসছে। এরপরে যে আরেকটি ভার্ব রয়েছে, ভার্বটি ওভাবেই রয়েছে, বেস ফর্মে রয়েছে, দ্য ওয়ার্ক বাই মি। আই লেট হিম গো, লেটের ক্ষেত্রে আমরা কি দেখেছি, এই যে লেটের ক্ষেত্রে সবসময় টু উচ্চ থাকবে। হি ওয়াজ লেট গো বাই মি, এখানে কিন্তু টু আর বসেনি। চলুন নেক্সট স্লাইডে চাই। আমরা এক্সেপশনালে প্রবেশ করেছি। এক্সেপশনাল ওয়ানে আমরা যেটা দেখতে যাচ্ছি, if the active voice is with reflexive pronoun, হ্যাঁ আমি একটু মনে করে দিই, হি হিমসেলফ, শি হারসেলফ, আই মাইসেলফ, এগুলোকে আমরা এই যে যেটার সাথে সেলফ থাকবে এক কথায় সেগুলোকে আমরা রিফ্লেক্সিভ প্রনাউন বলছি। সাবজেক্ট বসবে, অক্সিলারি ভার্ব বসবে, এরপরে যেটা হবে ভি3 পাস্ট পার্টিসিপল, আমরা জানি রুলস অনুযায়ী, এরপরে বাই বসবে, রিফ্লেক্সিভ প্রনাউন বসবে। শি ফ্যান্স হারসেলফ, সে নিজে নিজেই পাখা বাতাস করছে। হি কিল্ড হিমসেলফ, একইভাবে আমরা দেখে নেই, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। ইফ দেয়ার ইজ রিফ্লেক্সিভ প্রনাউন অ্যাজ অবজেক্ট অফ দ্য সেন্টেন্স, রিফ্লেক্সিভ প্রনাউন যদি সেন্টেন্সের অবজেক্ট হিসেবে বসে, সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট উইল নট বি চেঞ্জ টু মেক ইট প্যাসিভ, এটা প্যাসিভ করার সময় পরিবর্তন হয় না। এক্সেপশন 2, if the active voice is with quasi passive, মানে quasi passive যদি হয় সেক্ষেত্রে আমরা কিভাবে করব, সাবজেক্ট বসবে একটা। এই সেন্টেন্সটার একটা প্রধান বিষয় হচ্ছে যে এই ভয়েসে কিন্তু অবজেক্ট থাকে না, এখানে একটা অ্যাডজেক্টিভ থাকে। আমরা দেখে নিই যে প্যাসিভ করার সময় কিভাবে করব। সাবজেক্টটা ওকে বসাই দিব যা আছে তাই, এরপরে একটা অক্সিলারি ভার্ব নিব, ভার্ব অনুযায়ী মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল এবং অবজেক্টটি বসাই দিব। দ্য রোজ স্মেলস সুইট, দেখে নিই এই যে সাবজেক্টটাকে বসিয়ে দিয়েছে, দ্য রোজ ইজ অক্সিলারি ভার্ব বসিয়ে দিয়েছে, ভার্বটা স্মেলড পাস্ট পার্টিসিপল করেছে এবং অ্যাডজেক্টিভটি বসিয়ে দিয়েছে। তাহলে এই সুন্দরভাবে এভাবে করা যায়, দ্য রোজ ইজ স্মেলড সুইট। দ্য সাইট লুকস চার্মিং, আমরা কিভাবে করতে পারি, দ্য সাইট ইজ লুকড চার্মিং। if there is an adjective after the verb of the sentence, যদি সেন্টেন্সের শেষে হচ্ছে অবজেক্ট না থেকে একটা অ্যাডজেক্টিভ থাকে, সাবজেক্ট and adjective will not be changed in the passive voice, প্যাসিভ ভয়েস করার সময় এটা পরিবর্তন হবে না। কিন্তু এর আগের বইগুলোতে, বিশেষ করে আগের গ্রামার বইগুলোতে কিন্তু এটাও আমরা শিখেছি, the rose is sweet when it is smelled, এটা বর্তমান আধুনিক হওয়ার পরে বা বর্তমান সময়ে কিন্তু ওই রুলসটি করে না। মনে করেন আপনাকে কেউ প্রশ্ন করেছে যে রোজের গন্ধটা কি সুইট, আপনি কি বলবেন যে দাঁড়ান আমি আগে ঘ্রাণ নিয়ে দেখি, হ্যাঁ আমি ঘ্রাণ নিয়েছি, হ্যাঁ সুইট, এটা তো অবশ্যই বলবেন না। তো ওইটার অর্থটা অনেকটা এরকম হয়, এই জন্য আমরা ওই রুলসে যাব না, আমরা যেটা সরাসরি এই রুলসে করব, খুব সহজ এবং সুন্দরভাবে। ওকে, এক্সেপশন 3, অবজেক্ট এর পর ভার্ব প্লাস আইএনজি থাকলে, এক্ষেত্রে অবজেক্টের পরে ভার্ব প্লাস আইএনজি কে বাই এর আগে বসাতে হবে। সুন্দর একটি রুলস। এক্সাম্পল, আই স হিম গোয়িং দেয়ার, এই যে বলেছে যে যদি ভার্বটির সাথে আইএনজি থাকে পরবর্তী ভার্বটির সাথে, তাহলে ওই ভার্বের কে বাই এর আগে বসাতে হবে। তাহলে আমি আগে জেনারেল রুলসে করে নিই, অবজেক্টটাকে আগে সাবজেক্ট করে নেই, এরপরে ভার্ব ভি2 হওয়ার কারণে ওয়াজ হয়, দ্যাট মিন্স হি এর সাথে ওয়াজ হয়, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে এই যে গোয়িং রয়ে গেছে, গোয়িং দেয়ার, তারপরে বাই
সাবজেক্টটাকে অবজেক্ট করেছে। ওকে, এক্সেপশন 4, ইনফিনিটিভ কম্বিনেশনস টু প্লাস ভার্ব। আবারও ইনফিনিটিভ নিয়ে একটা রুলস আসছে আমাদের। সাবজেক্ট এর পর লাইক, লাভ, ওয়ান্ট, উইশ প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকলে, এই স্ট্রাকচারে থাকলে যেটা আমাদের করতে হবে, এটা মানে অ্যাডভান্স লার্নারদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। প্যাসিভ করার সময় সাবজেক্ট বসাবো, ভার্ব বসাবো, এরপরে ইনফিনিটিভের পরের অবজেক্ট বসাবো, ইনফিনিটিভের পরের অবজেক্টটি বসাবো, তারপরে টু বসাবো, বি বসাবো এবং V3 বসাবো। আমরা একটা এক্সাম্পল দেখে নিই, তাহলে আরো সহজ হয়ে যাবে আপনার কাছে। হি ওয়ান্টস সামথিং টু হেল্প দ্য পোর। দেখেন এই যে সাবজেক্ট, ভার্ব, ওয়ান্টস, এই যে ওয়ান্ট রয়েছে, ওয়ান্টস, তাহলে আমরা সূত্র অনুযায়ী করে ফেলি। সাবজেক্ট বসানো হয়েছে ওই সাবজেক্টটি, কোনো পরিবর্তন নেই, কিন্তু সাবজেক্টগুলো পরিবর্তন এখানে হবে না। সাবজেক্ট, তারপরে ভার্বটা বসিয়ে দিয়েছে, তারপরে ইনফিনিটিভের পরের অবজেক্ট, তাহলে ইনফিনিটিভ কি টু, টু এর পরে দা পোর অবজেক্ট, তাহলে দা পোর এখানে আসে। তাহলে আমরা আপাতত পেলাম হি ওয়ান্টস, তাহলে আমরা পেয়ে গেলাম হি ওয়ান্টস দা পোর। এরপরে সূত্র অনুযায়ী টু বসাতে বলেছে, টু, এরপরে টু বি বসাতে বলেছে, বি ভার্বের সংযোজন করতেই হবে। শুরুতেই বলেছে যে ভয়েস মানে কিছুই না, শুধু বি ভার্বের সংযোজন, অবশ্যই ভার্বের আগে বি ভার্ব বসবে। তো বি ভার্ব বসানো হয়েছে এবং এই যে ভার্বটি রয়েছে হেল্প, হেল্প করা হয়েছে, পাস্ট পার্টিসিপল করা হয়েছে। আমি যে শকটা দিয়েছিলাম 2 নম্বর শকের শেষের দিকে এই রুলসটি রয়েছিল ওখানে। আই ওয়ান্ট হিম টু রাইট আ লেটার, একইভাবে ওইটাও করব। আই রয়ে গেছে ওয়ান্ট এবং টু এর পরে আ লেটার যে অবজেক্টটা রয়েছে, অবজেক্টটা চলে আসছে, তাহলে আই ওয়ান্ট আ লেটার টু বি রিটেন। এক্সেপশন 5, গ্রুপ ভার্ব এর ক্ষেত্রে আমরা দেখি, গ্রুপ ভার্বের ক্ষেত্রে প্রিপোজিশন ওই ভার্বের পরেই বসে। গ্রুপ ভার্বের ক্ষেত্রে প্রিপোজিশন ওই ভার্বের পরেই বসে। এক্সাম্পল দেখি, হি লুকস আফটার হিজ প্যারেন্টস, সে তার মা বাবাকে দেখাশোনা করে, লুকস আফটার, এটাকে গ্রুপ ভার্ব বলা হচ্ছে। তাহলে আমরা যেটা করব, হিজ প্যারেন্টস অবজেক্টটাকে সাবজেক্ট করে ফেলবো, হিজ প্যারেন্টস, প্যারেন্টস যেহেতু একজনে হয় না এই জন্য প্লুরাল, আর ভার্বের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লুকড, এই যে এটা ওখানেই বসে গেছে ভার্বের সাথে, বাই হিম। এটা নিয়ে অনেক সময় টেনশন হয় আপনাদের অনেকের। আর জিনিস খেয়াল রাখবেন, এখানে কিন্তু দুটোও যদি প্রিপোজিশন আসে সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে দুটো প্রিপোজিশনই রেখে দিবেন। অনেক সময় পাওয়া যায় এই ধরনের সেন্টেন্সগুলো। দ্য বাস ran over the boy, দ্য বয় সাবজেক্ট হিসেবে বসেছে, র্যান ভিডিওতে রয়েছে এই জন্য হচ্ছে ওয়াচ, আর এর পাস্ট পার্টিসিপল হচ্ছে রান, ওভার বসে গিয়েছে গ্রুপ ভার্বটি, বাই দ্য বাস সাবজেক্টটাকে অবজেক্ট করেছে। এক্সেপশন 6, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। এইচএসসি শিক্ষার্থীদের এই রুলসটি সবচেয়ে বেশি কাজে আসে। এই ধরনের বাক্যে দুটো ক্লজ থাকে। কয়টা ক্লজ থাকবে আমরা জানি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যখন আপনারা ট্রান্সফরমেশন করেন আপনারা জানেন যে দুটো অংশ থাকবে। যদি দুটো ক্লজের প্যাসিভ করতে হয় তাহলে তা করতে হবে, নয়তো একটা ক্লজের প্যাসিভ করতে হবে। আপনি যদি দুটো অংশেরই প্যাসিভ ভয়েস করতে চান করতে পারবেন, যদি একটা করেন তাও হবে। তাহলে আমরা দেখে নিই, ইফ হি হেল্পস মি আই উইল হেল্প হিম, যদি সে আমাকে সহযোগিতা করে আমি তাকে সহযোগিতা করব। ইফ আই, এই যে অবজেক্টটাকে সাবজেক্ট করেছে, আর V1 হওয়ার কারণে এম ইজ আর বসেছে, তার সাথে এম বসে, আই এম মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করেছে, হেল্পড সূত্র অনুযায়ী বাই এবং সাবজেক্টটাকে অবজেক্ট করেছে। আবার এই যে পরের অংশটি রয়েছে, পরের অংশটিও ঠিক সেভাবেই ভয়েস করে দিয়েছে, অবজেক্টটাকে সাবজেক্ট করেছে, উইল ছিল উইল বি নিয়েছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করেছে, বাই প্রিপোজিশন বসিয়েছে এবং সাবজেক্টকে অবজেক্ট করেছে। আমরা যদি এটা নাও করি, দুটো অংশ যদি নাও করতে চান সেক্ষেত্রে হবে। আমরা দেখে নিই পরের এক্সাম্পলটি। এই যে দেখেন, এটা একটা অংশ, এটা একটা অংশ, তো আমরা দুটো অংশকে আলাদাভাবে করে ফেলবো। এই জায়গায়
একটা বাড়তি অবজেক্ট হিসাবে আপনি নিতে পারবেন ইট। তো আমরা দেখে নিই, ইট ইজ V1 হওয়ার কারণে ইট ইজ নোন টু মি, দ্যাট বসে গিয়েছে। দেখেন এতক্ষণ আমরা যেগুলো দেখে আসছিলাম সব জায়গায় কিন্তু বাই বসেছে, কিন্তু এখানে বাই না বসে যেটা হয়েছে, নো শব্দটি যখন বসে তখন তার সাথে টু বসে। ওকে, নো শব্দটি যদি হচ্ছে অ্যাক্টিভে থাকে তার সাথে টু বসে না, কিন্তু যখন প্যাসিভ হয়ে যায়, দ্যাট মিনস পাস্ট পার্টিসিপেল হয়ে যায় বা পাস্ট ফর্ম হয়ে যায়, তখন তার সাথে অবশ্যই এই সাইলেন্ট ইনফিনিটিভ টুটা বের হয়ে আসে, টু মি। আবার দ্যাটের পরে ঠিক একইভাবে রেখে দিয়েছে, পুরোটাই করেনি, হি ইজ অনেস্ট। ওকে, এভাবে আমরা করতে পারি। আশা রাখি আপনাদের যারা ধৈর্য ধরে ক্লাসটি দেখেছেন, আপনাদের যে ইচ্ছাটা ছিল, যে মনোবাসনা ছিল যে আজকে ক্লাসে কিছু শিখবো, অবশ্যই শিখতে পেরেছেন। আপনাদের অবশ্যই কাজে আসবে ভবিষ্যতে, এই আশা করছি। আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সি ইউ এগেন। আরেকটি কথা বলে রাখছি, ক্লাসটি অবশ্যই ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অথবা শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনি আমার ক্লাসটি দ্রুত সবার আগে পেয়ে যান। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।